নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার সম্পূর্ণ তার রাজনীতিটা কংগ্রেসের সঙ্গে যুক্ত করবেন, এটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি থেকে দেশীয় রাজনীতি সরগরম। তার কারণ, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাটা ঘটান, তাহলে বিভিন্ন ছোটখাটো যে পলিটিক্যাল পার্টিগুলো তারাও কিন্তু কংগ্রেসের সঙ্গে এসে যুক্ত হওয়ার একটা চান্স খুঁজবে, অন্তত ইন্ডিয়া অ্যালায়েন্সের শক্তি বৃদ্ধি করতে পারে সেরকম একটা চান্স খুঁজবে। এবং সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় যে অফারটা পেয়েছেন কংগ্রেসের তরফ থেকে 8ই জুন, সেটাকে নিয়ে এই মুহূর্তে চাঞ্চল্য উস্কে উঠেছে। তার কারণ, পরপর দুদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর বাড়িতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে বৈঠক করেন, এবং যেখান থেকে আরো চর্চা শুরু হয়। কিন্তু এই মুহূর্তে যা শেষ পর্যন্ত শোনা যাচ্ছে, এখনই সম্পূর্ণ যে তৃণমূল কংগ্রেসের লোগো উঠিয়ে দিয়ে কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে তৃণমূল কংগ্রেস, সেটা এখনই হচ্ছে না। তার কারণ, লোকসভায় আবারও যেতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের শুরুটা, রাজনৈতিক জীবনের শুরুটা 28 বছর বয়স থেকে কিন্তু অবশ্যই শুরু হয়েছিল লোকসভা দিয়ে। দীর্ঘ সময় তিনি লোকসভার মেম্বার ছিলেন, 2011 সাল পর্যন্ত তিনি লোকসভার মেম্বার ছিলেন, এবং সেখানেই আবারও তিনি ফিরে যাবেন পশ্চিমবঙ্গের তরফ থেকে। তেমনই কিন্তু একটা সম্পূর্ণ জোটের বার্তা নিয়ে তারা ফিরেছেন পশ্চিমবঙ্গে। এবং অবশ্যই আপনাদেরকে জানাবো কোন কেন্দ্র থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন, এবং অবশ্যই কংগ্রেসের অবস্থানই বা কি হবে। সম্পূর্ণটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট কেন্দ্র, যেটা বসিরহাট রয়েছে, হাজী নুরুল ইসলাম যেখান থেকে জয়ী হয়েছিলেন 3 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে রেখা পাত্রকে হারিয়ে, কিন্তু তার পরবর্তী 3 মাসের মধ্যেই তিনি মারা যান। তাই সেই জায়গা থেকে সেই সিটটা এখনো পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা হয়ে রয়েছে। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাম শুনতে পেয়েছিলাম যে বসিরহাট কেন্দ্রে প্রতিকুর রহমান, তাকে দাঁড় করানো হতে পারে। কখনো আমরা শুনতে পেয়েছিলাম জয়প্রকাশ মজুমদার, তাকে দাঁড় করানো হতে পারে। কিন্তু এই যে সামগ্রিক টানাপোড়েনের রাজনীতি, সেখান থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা এই মুহূর্তে উঠে আসছে, এবং একদম তৃণমূল কংগ্রেসের প্রতীকেই তারা লড়াইটা করবেন। কিন্তু কংগ্রেস সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সেই জায়গাটা কিন্তু এবারে হবে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে যেটা খবর উঠে আসছে, রাহুল গান্ধী সহ কংগ্রেসের উচ্চতর নেতৃত্ব তারা কিন্তু এই বসিরহাট কেন্দ্রে বাই ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে আসবেন। এবং আপনারা জানুন যে বসিরহাট কেন্দ্রটা কিন্তু এখনো পর্যন্ত অবশ্যই বিজেপির জন্য অতটা ইজি একটা ঘাঁটি তেমন নয়। তার কারণটা আপনাদেরকে জানাই, এই বসিরহাট কেন্দ্রের লোকসভা কেন্দ্রের যে ভোট, সেক্ষেত্রে 7খানা মোট বিধানসভা কেন্দ্র রয়েছে, যেগুলো অবশ্যই বিজেপি এই মুহূর্তে জয়ী হয়েছে, এবং তার সঙ্গে বেশ কয়েকটা ভালো রেজাল্টও করেছে। কিন্তু তার মধ্যেও বেশ কয়েকটা একদম বিধানসভা কেন্দ্র কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র। তাই তৃণমূল কংগ্রেস কিংবা কংগ্রেসের যে সেকুলার রাজনীতি, সেইটার সূত্র ধরে একটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যেতে পারেন এই সিটটা থেকে, এবং সেটাই তারা কিন্তু চেষ্টা করছেন প্রাথমিকভাবে। কারণ রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার যে প্রেক্ষিতটা, সেই রকম এমএলএর সংখ্যা এখন তার হাতে বেঁচে নেই, এবং অন্যদিকে কংগ্রেসও যে তাকে পাঠাবে রাজ্যসভায়, সেই রকম এমএলএও তার কাছে বেঁচে নেই। তাই জন্য লোকসভা কেন্দ্র এবং বসিরহাটে যেহেতু একটা বাই ইলেকশন হওয়ার কথা রয়েছে, সেই ইলেকশনটা যখন হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের একদম সমর্থনে কিন্তু সেই ভোটটা লড়বে। এবং কংগ্রেসের ভোটটা যদি একত্রিত হয় তৃণমূল কংগ্রেসের ভোটের সঙ্গে, তাহলে অবশ্যই এটা সম্ভাবনা থাকেই এই ক্ষেত্রে। এবং অবশ্যই লোকসভা সিটে যখন ভোট হবে, তখন কেন্দ্রীয় রাজনীতির প্রেক্ষিতে ভোটটা হবে। বিজেপিকে যারা বিরোধ করেন, যারা বিজেপির আটকাতে চান, তারা কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারেন। সেই জায়গাটা কিন্তু অবশ্যই উঠে আসছে এই মুহূর্তে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন, এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করার পর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে এক্স হ্যান্ডেল, সেখানে যেটা দেওয়া হয়েছে যে আমরা একটা অ্যালায়েন্সের সম্বন্ধে কথা বলেছি। কারণ এই যে সামগ্রিক প্রেক্ষিতটা, সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস তারা যদি পার্টি মার্জ করে দিতে চায়, তাহলে কিন্তু যে পরিষদীয় দল যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছেড়ে চলে গিয়েছে, তৃণমূল কংগ্রেসের একটা আলাদা ব্লক তৈরি করেছে, তারা কিন্তু একদম এই মুহূর্তে প্রতীকটা দাবি করতে পারে, অর্থাৎ জোড়াফুল যে চিহ্নটা, সেটা তারা দাবি করতে পারে। তিনি সরাসরি কিন্তু একদম বলছেন যে আমরাই আসল তৃণমূল, আমরা কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছি না। যখন তাকে প্রশ্ন করা হয় গতকাল, আমরা দেখতে পেয়েছি বিধানসভার বাইরে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য। সুতরাং কোথাও গিয়ে একদম কংগ্রেসের সঙ্গে মার্জ করে দিতে চাইলেও
সেটা এই মুহূর্তে টেকনিক্যালি কিন্তু তারা পারবে না। তার কারণ তাদের হাতে যে এমএলএ সংখ্যা যতজন তারা জিতেছিলেন তারা কিন্তু সম্পূর্ণ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী চলছেন না। তাই সেই জায়গাটা একটা অস্তিত্ব সংকট চলছে। এবং অবশ্যই আপনারা জানুন যে একদম সরাসরি এই যে জোটটার একটা বার্তা চলছে, জোটের যে উপকারিতা সেটা কিন্তু আলটিমেটলি একদম সরাসরি তৃণমূল কংগ্রেস যেমন কিছুটা লাভ করবে, তাদের অস্তিত্বটা টিকে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা না থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পদ না থাকলে তার কথার যে কোনোভাবেই কোনো দাম থাকছে না, সেটা তো আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। তিনি না এখন এমএলএ, না এখন এমপি, তার কোনো ধরনের কোনো পদ নেই। সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে সরাসরি দাঁড়িয়ে একটা তার পদ, একটা কেন্দ্রীয় রাজনীতিতে তিনি যদি রাজনীতি করতে চান তাকে একটা এমপি হতেই হবে, সেই জায়গাটা কিন্তু উঠে আসছে। এবং সেই ক্ষেত্রে বসিরহাট কেন্দ্রটাই কিন্তু উঠে আসছে। কিন্তু অন্যদিকে কংগ্রেসের রাজ্যের নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু আবার বেসুরো গাইছেন। তিনি বারংবার মমতা বিরোধিতা করাতেই একদম প্রসিদ্ধ ছিলেন এবং বামেদের সঙ্গে জোট হওয়া সেটার পেছনেও কিন্তু ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। এবং অধীর রঞ্জন চৌধুরী যেটা বারংবার অভিযোগ করেছেন, 2024 সালে বহরমপুর সিটে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে দিয়েছিলেন, যেখানে 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, লোকসভার প্রাক্তন কংগ্রেসের দলনেতা ছিলেন তিনি। তার যেখানে জয়টা এতটা গুরুত্বপূর্ণ ছিল বিজেপি বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে, সেখানে ইউসুফ পাঠানের মতো একজন রাজনীতিতে সম্পূর্ণ ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন মানুষকে নিয়ে আসা এবং সেখানে সংখ্যালঘু একটা কার্ড খেলে তাকে জিতিয়ে বের করা, সেই জায়গাটা কিন্তু অবশ্যই ধাক্কা খাচ্ছে। এবং যা শোনা যাচ্ছে এই ইউসুফ পাঠান এখন এনডিএর দিকে পা বাড়াচ্ছেন। সুতরাং কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এখন অনেকটাই সাবধানে চলতে হবে। অধীর রঞ্জন চৌধুরী তার সঙ্গে দরকার হলে কথা বলতে হবে, মিটিং এ বসতে হবে, তার কারণ তাদের সমর্থন ছাড়া কোনোভাবেই কিন্তু বসিরহাটের সিটটা বের করতে পারবে না। এখন তৃণমূল কংগ্রেসের যে অবস্থা, সাংগঠনিক সম্পূর্ণ ধসে পড়েছে তৃণমূল কংগ্রেস। বুথে তারা লোক দিতে পারবে কিনা সেইটা সম্বন্ধে যখন সন্দেহ রয়েছে, তখনই কংগ্রেসের হাত কিন্তু ধরতে হচ্ছে তাদের। এবং অবশ্যই এই মুহূর্তে যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একত্রিত হয়ে যাচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগে ঘটে যাওয়া বিধানসভা নির্বাচনেও কোনো মতেই ছাড়তে চায়নি। 50টা সিট দাবি করেছিল কংগ্রেস, তারপর সেটাকে কমিয়ে তারা 10টা পর্যন্ত নেগোশিয়েট করতে রাজি ছিল যে কংগ্রেস একদম সরাসরি তৃণমূলের সঙ্গে জোট করবে এবং সরকার তৈরি করবে, সেক্ষেত্রে 10টা সিট ছেড়ে দেওয়া হোক, সেটাও ছাড়তে তারা রাজি হয়নি। তারা দুটো মাত্র সিট ছাড়ার কথা ভেবেছিল। তো সেই জায়গা থেকে কংগ্রেস ব্যাকআউট করে। কিন্তু সামগ্রিকতার প্রেক্ষিতে কংগ্রেস তো তাদের দুজন এমএলএ তার মধ্যে থেকেও বের করে নেয়। তো 10টা সিটে যদি কংগ্রেস লড়াইটা করতো এবং তৃণমূল কংগ্রেস যদি জোট করে লড়াইটা করতো, তাহলে হয়তো এই 10টা সিটের মধ্যে 10টা সিটই কংগ্রেস বের করে আনতো। কারণ মালদা, মুর্শিদাবাদ এগুলো তো কংগ্রেসেরই পকেট জায়গা, এবং সেখানে তারা যদি বের করে আনতো তাহলে তো একটা জোটেরই 10 জন এমএলএ আরো বৃদ্ধি পেত। সেই 10 জন এমএলএ তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতেন, 20 জনের সঙ্গে আরো 10 জন মিলে হয়তো একদম 30 জনের একটা তার চাঙ্ক থাকতো তার সঙ্গে, সেটাও তো থাকলো না। তো সেই জায়গাগুলো কিন্তু আঞ্চলিক দলগুলোকে এই মুহূর্তে ভাবতে হবে যে তারা যখন নিজেদের রাজ্যে ক্ষুদ্রতর স্বার্থের ক্ষেত্রে ভোটের লড়াই করে, তখন তারা সবসময় নিজেদের কথাটা ভাবে। কিন্তু অন্যদিকে যখন একদম বৃহত্তর স্বার্থে লোকসভা ভোটে লড়াই করতে হয়, তখন তাদেরকে কংগ্রেসের ছাতার তলায় যেতে হয়। সেই জায়গাটা কোথাও গিয়ে বেশি দিন তারা টিকে থাকতে পারবে এইভাবে? প্রত্যেকটা ছোট ছোট রাজনৈতিক দল যেগুলো আঞ্চলিকভাবে গড়ে উঠেছে কোন একটা শক্তিকে দমন করবার জন্য, সেই জায়গাগুলো কিন্তু তাদের ভাবতে হবে যে আলটিমেটলি যদি কংগ্রেসের ছাতার তলাতেই তাদের আসতে হয়, তাহলে সেটা নিয়ে কিন্তু তাদের বহুদিন আগে থেকে প্ল্যান করা উচিত। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে যে জোটটা তৈরি হলো 2029 সালের জন্য কিন্তু একটা মজবুত জোট তৈরি হলো, তেমনই কিন্তু এই মুহূর্তে আশা করা যায়। অর্থাৎ কোথাও গিয়ে বামফ্রন্ট তারা সরে এলো, তারা একত্রিত ভাবে লড়াইটা করবে। বামফ্রন্ট আইএসএফ একত্রিত ভাবে লড়াই করবে এবং তার সঙ্গে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একত্রিত ভাবে লড়াই করবে। অন্যদিকে বিজেপি থাকবে, তারা একত্রিত ভাবে লড়াই করবে। একদম সরাসরি এই যে ত্রিমুখী একটা লড়াই আবারও কিন্তু দেখতে চলেছে 2029-এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, সেটাই কিন্তু এই মুহূর্তে ধারণা করা যায়। আমরা দেখবো যে 2029-এর আগে 2026-এ যে বাই ইলেকশন হবে বসিরহাটে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে কি লেখা থাকে। বারংবার এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি ভোটে হেরে যাওয়ার পর তিনি বলেছিলেন আমি কেন্দ্রীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই, ইন্ডিয়া অ্যালায়েন্সকে শক্তিশালী করতে চাই। সেটা করতে গেলে তিনি তার নিজের যে পদ, তিনি তার নিজের সাংসদ পদ, সেটা আদৌ পান কিনা, সেটা তো সবার আগে লক্ষণীয়। আমরা দেখবো, সেদিকে নজর রাখবো, আপনাদের জানাতে থাকবো সমস্ত আপডেট। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।